প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে প্রশ্নটা সলভ করাবো এটা আজকে শেষ এই অধ্যায়ের, তারপর অন্য একটা অধ্যায় দেখাবো। এই প্রশ্নটা আসছিল নটরডেম কলেজের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এখানে উদ্দীপক দুইটা দেয়া আছে, এখানে একটা। তো 1 নম্বর উদ্দীপকে বলতেছে যে উপবৃত্তের উপকেন্দ্র দেয়া আছে 1 - 1 এবং অনুরূপ দ্বিখাক্ষ রেখা দেয়া আছে এটা। তোমরা জানো যে উপবৃত্তের ক্ষেত্রে দুইটা থাকে দ্বিখাক্ষ রেখা এবং দুইটা থাকে উপকেন্দ্র। এখানে বলতেছে যে উপবৃত্তের একটি উপকেন্দ্র দেওয়া আছে এবং অনুরূপ দ্বিখাক্ষ রেখা দেওয়া আছে, মানে তার পাশে যে দ্বিখাক্ষ রেখা থাকবে সেটা দেওয়া আছে। 1 নম্বর উদ্দীপক। 2 নম্বর উদ্দীপকে বলতেছে যে 16y² - 25x² = 400, এটা উদ্দীপক। এখন ক নম্বরটা বলতেছে যে y = 3x + 1 রেখাটি y² = 4ax পরাবৃত্তকে স্পর্শ করে, তবে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কারণ বলতেছে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে, সেক্ষেত্রে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমি গত ক্লাসে এই ধরনের অঙ্কটা করে দিয়েছিলাম। সেটা হচ্ছে একটা রেখা উপবৃত্তকে স্পর্শ করলে সেই স্পর্শ বিন্দু আমরা বের করছিলাম, আর এটা হচ্ছে একটা রেখা পরাবৃত্তকে স্পর্শ করতেছে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই পরাবৃত্তটার এর মানটা কিন্তু জানা নেই, এটা আমরা বের করে নেব। এরপর বলছে 2 নম্বর প্রশ্নটা, খ নম্বরে 1 নং থেকে, মানে যে আমাদের যে এটা দিয়ে দিছে উদ্দীপক দিয়েছে, তার মানে 1 নং উদ্দীপক থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যখন উপবৃত্তটি 1 1 বিন্দুগামী। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটা বলে রাখি, এখানে দেখো উপবৃত্তের উপকেন্দ্র দেয়া আছে, দ্বিখাক্ষ রেখা দেয়া আছে, বাট এখানে কিন্তু উৎকেন্দ্রিকতা দেয়া নাই। আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 1, সেক্ষেত্রে প্রয়োজন হয় না, বাট উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু উৎকেন্দ্রিকতা প্রয়োজন। উপবৃত্তের ক্ষেত্রে প্রয়োজন, অধিবৃত্তের ক্ষেত্রে প্রয়োজন, সেটা কিন্তু ছাড়া হবে না। তো যেহেতু এখানে আমাদের দেয়া নাই, সেক্ষেত্রে আমরা এটা বের করে নেব। আর উদ্দীপক গ নম্বর প্রশ্ন বলতেছে উদ্দীপক যে 2 নং অধিবৃত্তে, এটা অধিবৃত্ত, কারণ একটা মাইনাস আছে, এর শীর্ষবিন্দু বের করো আর উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। এই তো তোমার প্রশ্ন। সেই প্রশ্নটা আসছিল নটরডেম কলেজের 2019 সালে এই প্রশ্নটা আসছে, 18 বা 19 এরকম সালে পড়ছে প্রশ্নটা। এখন দেখো, প্রথমে যে বিষয়টা আমি দেখবো সেটা হচ্ছে কি এই ক নম্বর প্রশ্নটা। ক নম্বর প্রশ্নটাকে বলতেছি যে y = এত রেখাটি y² = 4x পরাবৃত্তকে স্পর্শ করে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা বিষয় আমি একটু দেখাই। সলিউশন যেটা করতেছি ক, এখানটা তোমাদেরকে আমি দেখাইছিলাম যখন বেসিক শিখেছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে। এটা এমন ছিল যে y = mx + c রেখাটি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু একটা সরলরেখা আদর্শ সমীকরণ y = mx + c, যেখানে এমটাকে বলা হয় ঢাল, এম ঢাল, আর সিটা হচ্ছে খণ্ডিত অংশের পরিমাণ, অর্থাৎ এটা ওই এককে কি পরিমাণ ছেদ করবে তার পরিমাণটা হচ্ছে সি। সি যদি 0 হয়ে যায় তাহলে এই রেখাটা মূল বিন্দুগামী হয়, এটা তোমরা জানো। তাহলে কি y = mx + c রেখাটি y² = 4ax কে স্পর্শ করলে, এটা 4x স্পর্শ করলে, দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটা বিষয় লিখতেছি যে y = mx + c রেখাটি y² = 4x কে স্পর্শ করলে c = a/m হয়। এই সূত্রটা আমরা কিন্তু জেনে আসছি আগে থেকে। আমরা এটা যেটা লিখলাম যে c = a/m হয়, আমরা এটা জানি। তোমাদেরকে আমি আবার বলতেছি যে যদি এই রেখাটা, এটা একটা সরলরেখা, যদি কোনো পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে c = a/m হবে। এখন খেয়াল করে দেখো যে এই প্রশ্নটা আমাদের দেওয়া আছে y = 3x + 1, তাহলে এখানে আসছে m এর মানটা তাহলে 3 আর c এর মানটা তাহলে কত এখান থেকে 1। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এসে তুলনা করো, m এর মানটা তাহলে কত হয় 3 হয়, আর c এর মানটা কত 1 হয়। তার মানে আমি এখানে দেখে নিয়ে আসলাম যে এখানে এটা কেন বের করে নিচ্ছি, কারণটা হচ্ছে এখানে দেখো এর মানটা অজানা, y² = 4ax,
এটা কিন্তু অজানা হয়ে আছে এর মানটা, যার কারণে আমরা এর মানটা আমরা বের করে নেবো। তাহলে কিভাবে বের করে নেবো? আমরা এই সূত্র দিয়ে বের করে নেবো যে y = mx + c রেখাটি যদি এত পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে c = a/m হয়। তো সুতরাং আমরা এখন দেখে নিই যে y = 3x + 1 রেখাটি y² = 4ax পরাবৃত্তকে স্পর্শ করে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, y = এই রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করে। যদি স্পর্শ করে আমরা লিখতে পারি যে সুতরাং দেখো আমি দেখলাম c = a/m হয়, তাহলে c কত? c কিন্তু 1। তুমি যদি এর সাথে y = mx + c এর সাথে তুলনা করো তাহলে c এর মানটা হয় 1 আর m এর মানটা হয় 3। তার মানে আমি c = a/m বলতেছি, তাহলে c এর মানটা কত? 1। তাহলে 1 = এর মানটা কত? এর মানটা আমরা বের করতে হবে। a/m এর মানটা দেখো 3, তাহলে ক্যালকুলেশন করলে a = আমাদের আসতে আসে 3। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে এর মানটা আমরা বের করে নিলাম, এর মানটা 3টা বের করে নিলাম। তাই আমরা এখন এই 3 এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। কারণটা কি? দেখো এর মানটা অজানা ছিল, তাই এর মানটা আমরা এখান থেকে এখানে বসিয়ে দেব। সুতরাং কি হবে এটা? তাহলে y² = 4 গুণন 3 গুণন আছে x, এটাই গুণ, তার মানে ক্যালকুলেশন করলে 3 × 12x। তাই মূলত আমাদের যে বিষয়টা আসলো এখানে আমাদের তাহলে পরাবৃত্তটা আসলো y² = 12x, এটা আমাদের পরাবৃত্ত। তো আমরা এখন এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন। আর y = 3x + 1 এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম 1 আর এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি। এই দেখো খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে এই প্রসেসে আমরা এর মানটা বের করে নিলাম। এর মানটা বের করে সেই এর মানটা আমি এখানে বসিয়ে দিয়ে সেটা করলাম কি y² = 12x হলো। তার মানে এটা একটা পরাবৃত্ত, আর এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে। তাহলে স্পর্শ বিন্দু বের করতে হবে। দেখো তোমাদেরকে বলছে যে এই রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আসলে যখন স্পর্শ বিন্দু বের করতে বলবে তাহলে আমরা করব কি, এই y এর মানটা এখানে বসাই দেবো, অর্থাৎ প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করব। তাই এখন দেখো তো তাহলে কি হয়। আমরা 2 নং এ বা আমরা যদি সরাসরি এটা বসিয়ে দিই, মানে y এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হয়? তাহলে y এর মানটা দেখো 3x + 1, তাহলে 3x + 1 হোল স্কয়ার = হচ্ছে 12x। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা y এর মানটা 3x + 1 সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে যদি বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করে দেখছি এই 3x + 1 এর মানটা ছিল y, তার মানে এই y = 3x + 1 এখানে বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে এটা হলো। এখন দেখো এটা ক্যালকুলেশন যদি করি a + b হোল স্কয়ার সূত্র হয়, তাহলে 9x² + 6x + 1 = হচ্ছে 12x, এটা হলো। এখন এটাকে যদি তোমরা সলভ করো তাহলে আমাদের কি আসে? এখানে আসে আমাদের 9x² - 6x + 1 = 0, এটা আমাদের আসে। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 3x² - 2 × 3x 2 × 3x × 1 + 1² = 0। দেখো এটা লেখা যায়, কারণ এই 9x² কে 3x² করলাম মাইনাস 2ab, এটা মিলে গেল প্লাস b²। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করলে 3x - 1² মানে a - b হোল স্কয়ার সূত্র হয়। তাহলে এখানে যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে কি আসতেছে? দেখো 3x = 1, সুতরাং x = 1/3। দেখো একটা মান আমি x = 1/3 আমরা পেয়ে গেলাম। গত ক্লাসে আমি এটা করেছিলাম, x এর মানটা বের করেছিলাম। এখন x এর মানটা আমরা 2 নং ইকুয়েশনে বসাবো। দেখো কেন 2 নং ইকুয়েশনে বসাবো? কারণ 2 নং ইকুয়েশনে দেখো আমাদের y = 3x + 1 আছে, তার মানে x এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে y এর মানটা পাবো। তাহলে x এবং y দুইটা মিলেই তো আমরা স্পর্শ বিন্দু পাবো। তাহলে আমরা x এর মানটা বসাবো 2 নং ইকুয়েশনে, জাস্ট প্রতিস্থাপন পদ্ধতি। তার মানে x এর মান 2 নং এ বসাই। তো 2 নং এ বসালে কি হয়? দেখো y = এটা ছিল 3x + 1 সম্ভবত, হ্যাঁ 3x + 1,
3 ইন্টু এক্স এর মানটা 1/3 প্লাস 1, ক্যালকুলেশন করলে হচ্ছে 2। তার মানে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং স্পর্শ বিন্দু হচ্ছে, তাহলে এক্স এর মানটা ছিল 1/3 কমা এখানে আছে ওয়াই এর মানটা 2। এটা আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু গত ক্লাসে আমি যেটা দেখাইছি ঠিক এইভাবে এটাও দেখালাম, জাস্ট প্রতিস্থাপন প্রসেসে। আমরা গত ক্লাসে যেটা ছিল এখানে পরাবৃত্ত না হয়ে এটা ছিল হচ্ছে উপবৃত্ত, আর এরকম একটা রেখা দেওয়া ছিল, সেই রেখাটার মানটা আমরা এখানে বসিয়েছিলাম, বসিয়ে ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর মান বের করে সেক্ষেত্রে স্পর্শ বিন্দু বের করছিলাম। এখানে আমাদের একটু এক্সট্রা কাজ করা লাগছে। এক্সট্রা কেন কাজ করা লাগছে? কারণটা হচ্ছে এখানে যে পরাবৃত্তটা দেয়া ছিল সেই পরাবৃত্তটা এর মানটা জানা ছিল না, এর মানটা অজানা ছিল। এর মানটা অজানা থাকার কারণে আমরা এই ক্যালকুলেশন, এই প্রসেসে ক্যালকুলেশন করে এর মানটা বের করে নিলাম। কিভাবে বের করে নিলাম? আমরা জানি যে এরকম যদি একটা সরলরেখা যদি এরকম একটা পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু এ বাই এম হয়। সেই রুলস অনুসরণ করে আমরা এখান থেকে এর মানটা 3 বের করে নিলাম। বের করে নেওয়ার পরে সেই 3টা আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। জাস্ট এটাই, জাস্ট আমরা এভাবে ক্যালকুলেশন করে আমাদের এখান থেকে এই পরাবৃত্তের যে সমীকরণটা সেটা তুলনা করে নিয়ে নিলাম, এই যে। আর এটা ছিল সরলরেখার সমীকরণ, তো এই মানটা প্রতিস্থাপন নিয়ম অনুসরণ করে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর মান বের করলাম। এটাই আমাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। এখন খ নম্বরটা বলছে দেখো যে 1 নং থেকে মানে যে এই উদ্দীপকটা যে দেয়া আছে যে উপবৃত্তের উপকেন্দ্র এটা, দ্বিখাক্ষরেখা এটা, সেই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যখন উপবৃত্তটি 1 বিন্দুগামী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটু খ নম্বরটা একটু চিত্র আকারে একটু বুঝাই তোমাদের। দেখো, মনে করো যে আমাদের এটা একটা উপবৃত্ত, এটা উপবৃত্ত ধরলাম। তো এটা একটা উপবৃত্ত ধরে নিলাম যে এখানে তার উপকেন্দ্র আছে, ধরে নিলাম যে 1 - 1, এক্স্যাক্টলি চিত্র এমন হবে কোনো মানে নাই। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এস। তো এর অনুরূপ একটা দ্বিখাক্ষরেখা এখানে থাকে। তোমরা জানো যে উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র দুইটা, দ্বিখাক্ষরেখাও দুইটা। তার মানে এখানে একটা উপকেন্দ্র থাকলে তার পাশে একটা দ্বিখাক্ষরেখা থাকে, আর এই পাশে একটা উপকেন্দ্র থাকলে এই পাশে একটা দ্বিখাক্ষরেখা থাকে। তো এখানে বলা হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্র এটা এবং অনুরূপ দ্বিখাক্ষরেখা এটা। তার মানে পাশে যে দ্বিখাক্ষরেখা থাকবে মানে ওইটার ক্ষেত্রেই সেটা বের করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে দ্বিখাক্ষরেখা। তো এটার নাম দিলাম এম জেড এম প্রাইম, এটা হচ্ছে দ্বিখাক্ষরেখা, এটা হচ্ছে উপকেন্দ্র। এখন আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি এখানে একটা বিন্দু নিলাম যেটা চলমান বিন্দু, উপবৃত্তের উপরে চলমান একটা বিন্দু। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় লিখতে পারি এসপি ইকুয়াল টু পিএম। এটা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে, বাট উপবৃত্তের ক্ষেত্রে একটা সূত্র আছে এসপি বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই। এটা তো কণিকের আদর্শ যে গঠন বা যে সূত্র সেটা তো এটা এসপি বাই পিএম ইকুয়াল টু ই। তোমাদেরকে বলেছিলাম যখন ই এর মানটা 1 হয় তখন সেটা হচ্ছে পরাবৃত্ত হয়ে যায়, যখন হচ্ছে 0 থেকে এই যে এর ভিতর থাকে তখন উপবৃত্ত হয়, যখন এটা 1 সে বড় হয় তখন অধিবৃত্ত হয়ে যায়। জাস্ট এটা। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা যে এস নিলাম, উপকেন্দ্র দেওয়া আছে, তারপরে দ্বিখাক্ষরেখার সমীকরণটা দেওয়া আছে। এখন বলতেছে তোমাকে যে এই যে উপবৃত্তর সমীকরণটা বের করতে হবে। তো আমরা উপবৃত্তের যে সূত্র থেকে আমরা জানি এসপি বাই পিএম ইকুয়াল টু ই। তো শিক্ষার্থীদের একটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইর মানটা দেওয়া নাই, এর কিন্তু ইর মানটা দেওয়া নাই, শুধু উপকেন্দ্র দেওয়া আছে আর শুধু নিয়ামক রেখা সমীকরণটা দেওয়া আছে, অর্থাৎ দ্বিখাক্ষরেখা সমীকরণটা দেওয়া আছে, বাট ই কিন্তু দেওয়া নাই। তো এসপি বলতে আমরা কি বুঝি? এসপি বলতে আমরা বুঝি উপকেন্দ্র হতে এই বিন্দুর হচ্ছে দূরত্বকে আমরা এসপি বুঝাই, অর্থাৎ এই বিন্দু হতে এই বিন্দু যে দূরত্বটা সেই দূরত্বটা বোঝা যাচ্ছে এসপি। আর পিএমটা কি বোঝায়? পিএমটা বোঝা যাচ্ছে কি, দেখো এই বিন্দু হতে এই যে দ্বিখাক্ষরেখাটা দেওয়া আছে এই দ্বিখাক্ষরেখার লম্ব দূরত্বই হচ্ছে পিএম। তোমাদেরকে আমি আবার বলি, এখানে তো আমরা কণিকের যে সূত্রটা এসপি বাই পিএম ইকুয়াল টু ই, তাহলে এসপি বিষয়টা আসলে কি তোমাদেরকে আমি বলছি। এসপিটা হচ্ছে এই উপকেন্দ্র হতে এই যে চলমান যে বিন্দুটা আছে পি, এইটার দূরত্ব,
মধ্যবর্তী দূরত্ব। আর এই পিএমটা দেখতেছো, এই পিএমটা হচ্ছে এই বিন্দু হতে, চলমান বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব। ওকে, তাহলে এখন আমরা যেটা বের করব, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, যে আমরা লিখতে পারি যে কণিকের সংজ্ঞা অনুসারে বা উপবৃত্তের, তো উপবৃত্তের সংজ্ঞা অনুসারে উপবৃত্তের সংজ্ঞা অনুসারে এসপি বাই পিএম ইকুয়াল টু ই হয়। তো দেখো এখান থেকে আমরা এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম লিখতে পারি, এখান থেকে এটা লিখতে পারি। এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার। জাস্ট এটা আমরা লিখে নিলাম, জাস্ট বড় করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বের করতে বলছে কি, এই যে উপবৃত্ত সমীকরণটা, উপবৃত্ত সমীকরণটা আমরা এভাবে বের করতে হয় যদি আমাদের উপকেন্দ্র এবং দ্বিঘাক্ষরেখা দেওয়া থাকে। এটা পরাবৃত্ত ক্ষেত্রেও একই, অধিবৃত্তের ক্ষেত্রেও একই, এবং উপবৃত্ত ক্ষেত্রে একই বিষয়। সবসময় যদি আমাদের এই উপকেন্দ্র এবং দ্বিঘাক্ষরেখা দেওয়া থাকে, তাহলে এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এই সূত্রের মাধ্যমে এই উপবৃত্তের সমীকরণটা আমরা বের করব। এটা আমাদের সূত্র। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা পরাবৃত্ত হলে কোনো প্রবলেমই হতো না। পরাবৃত্ত হলে এর মানটা 1 বসা দিতাম, সহজে হয়ে যেত। বাট এখানে দেখো, যেহেতু এটা উপবৃত্ত, সেক্ষেত্রে এর মানটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো তোমাদেরকে আমি এসপি সমান কি বললাম, এসপি সমান বললাম যে উপকেন্দ্র হতে এই বিন্দুর হচ্ছে দূরত্ব। তো উপকেন্দ্র হতে এই বিন্দুর দূরত্ব যদি হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি, দূরত্ব সূত্রটা তো জানো, তাহলে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, কারণ এটা 1 মাইনাস 1 বিন্দু। ওকে, তারপর দেখো যদি এসপি স্কোয়ার, তাহলে আমরা এটাকে স্কোয়ার করে দিলাম। ওকে, এরপর দেখো এই যে স্কোয়ারটা রেখে দিলাম, ওটা আমরা বের করব। আর এই যে পিএম দেখতেছো, পিএমটা বললাম কি, পিএম বললাম হচ্ছে যে এই যে এই বিন্দু হতে এই দ্বিঘাক্ষরেখার উপর লম্ব দূরত্ব, এই বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব। এই রেখাটা দেখো দেওয়া আছে, এই রেখাটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 4, তাহলে এই দ্বিঘাক্ষরেখাটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 4। ওকে, এখন তোমরা জানো, তোমাদেরকে আমি এর আগে দেখাইছি, যে যদি বলে যে এমন, যে একটা বিন্দু হতে, মনে করো যে আমি যদি এখানে একটু লিখি, একটা বিন্দু মনে করলাম x1 আর y1 একটা বিন্দু নিলাম, এই বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব দূরত্ব বের করব। এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব, সেটা কি করতে হয় তোমরা জানো, জাস্ট এই পয়েন্টগুলোকে ওখানে বসিয়ে দিতে হয়। অর্থাৎ ax1 প্লাস by1 প্লাস c বাই নিচে হচ্ছে এদের সহগ স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা করতে হয়। তোমাদেরকে আমি আবার বলি, একটা বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা। সেটা কি, এই বিন্দুটা এখানে বসাই দিতে হয়, বসিয়ে দিয়ে নিচে তাদের সহগ স্কোয়ার করতে হয়, রুট স্কোয়ার। তাহলে এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এমন হয়ে থাকে, তাহলে এই বিন্দু হতে এই রেখাটার লম্ব দূরত্ব, তাহলে এই বিন্দুটা আমি এখানে বসিয়ে দেবো এই রেখার উপরে, যেহেতু এই রেখাটা এইটা, তাহলে আমাদের এই বিন্দুটা কিন্তু এক্স ওয়াই বিন্দু। তাহলে এক্স ওয়াই বিন্দু হতে যদি এই রেখার লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে অবশ্যই এই বিন্দুটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এই বিন্দুটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কোনো চেঞ্জ হয় না, জাস্ট একই থাকে, বাই নিচে সহগ স্কোয়ার। এক্স এর সহগ হচ্ছে 1 স্কোয়ার, আর এটার সহগ হচ্ছে মাইনাস 1 স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বুঝো নাকি? আর এখানে এই যে স্কোয়ার হবে, কারণ এই যে পিএম স্কোয়ার। ওকে, এখন আমরা যদি এই যে রুটটা স্কোয়ারটা আছে আর রুটটা আছে কেটে যাবে, যদি কেটে যায়, এখানে আমাদের কি হয়, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার ইন্টু, এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার বাই এই 1 আর এই 1 হচ্ছে 2 হয়, আর স্কোয়ারটা যেহেতু আছে তার মানে শুধুমাত্র 2 হয় এখানে। দেখো এই স্কোয়ারটা হওয়ার জন্য এই রুটটা কেটে গেল, তাহলে 1 আর 1 হচ্ছে 2 হলো। ওকে, এখন আমরা কাজ করে নেবো, সেটা হচ্ছে ইর মানটা থেকেই যাচ্ছে, ই তো থেকেই যাচ্ছে, ই তো আর ই করতেছে, ইটা তো আমাকে ভ্যানিশ করতে হবে, সমীকরণটা ই তো থাকবে না। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। দেখো এটা কিন্তু একটা উপবৃত্ত সমীকরণ, বাট প্রবলেমটা কি, এখানে ইর মানটা এখন অজানা হয়ে আছে। তো আমাদের একটা কিন্তু অপশন দিয়ে রাখছে, সেই অপশনটা দেখো, প্রশ্নটায় বলতেছে যে এই উপবৃত্তটি 1 1 বিন্দুগামী, এই উপবৃত্তটি 1 1 বিন্দুগামী। দেখো বলতেছে যে 1 নং থেকে
উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যখন উপবৃত্তটি 1 1 বিন্দুগামী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যখন কোনো বিন্দুগামী হয় তখন সেই বিন্দুটা ওখানে বসিয়ে দিতে হয়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারতেছি এটা কিন্তু পুরোটা উপবৃত্তের সমীকরণ হয়ে গেছে। জাস্ট আমাদের প্রবলেমটা কি, এখানকার এর মানটা ভ্যানিশ করতে পারলে বা এর মানটা বসাতে পারলেই আমাদের উপবৃত্তের সমীকরণটা হয়ে যাবে। তা আমি এখন কি বলবো, যে 1 নং উপবৃত্তটি এটা 1 1 বিন্দুগামী, যে বলে রাখলো 1 1 বিন্দুগামী, 1 1 বিন্দুগামী। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন লিখলাম, কারণ বলছে যখন উপবৃত্তটি 1 1 বিন্দুগামী, তার মানে 1 1 বিন্দুগামী হবে। তাহলে 1 1 বিন্দু বলে এই মানটা আমি এখানে বসিয়ে দেবো। এই যে এখানে বসিয়ে দিয়ে এক্স এর মানটা 1 বসাই, তাহলে যে 0 হয়, এখানে 1 মানটা বসিয়ে দিলে কত হয়, এখানে হয় হচ্ছে 1 1 2, তার মানে 2 কে স্কয়ার করলে 4 হয়। দেখো এটা 4 হয়, ইকুয়াল টু স্কয়ারটা রাখলাম, এই স্কয়ারটা বের করব। আর এখানে দেখো ওখানে বসাইলে কি হয়, 1 বসাও, এখানে 1 বসাও, এই যে দুজন ভ্যানিশ থাকে -4, মানে 16/2। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের সেটা বোঝো নাকি, কাটাকাটি করলে তো আমাদের 8 হয় এখানে, তার মানে এখানে 4 ইকুয়াল টু স্কয়ার ইনটু এখানে 8। তো এখন দেখো 8টা দিয়ে যেদিকে ভাগ করে দাও থাকে আছে 2। তো আমরা এখানে একটা বিষয় লিখতে পারি, সুতরাং স্কয়ার ইকুয়াল টু দেখো 1/2, সুতরাং ই ইকুয়াল টু 1/√2। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ই ইকুয়াল টু 1/√2। দেখো আমাদের যে উপবৃত্তের যে একটা বিষয় আছে, যে উপবৃত্তের ক্ষেত্রে এর মানটা সবসময় 0 থেকে এই 1 এর ভিতরে হয়, সেটা কিন্তু হয়ে গেল। দেখো 1/√2 কিন্তু 0 থেকে 1 এর মাঝেই, তার মানে এটা উপবৃত্ত হবে। এখন আমাদের কাজটা কি, এই এর মানটা আমরা ওখানে করবো কি, বসিয়ে দেবো, আমরা ওখানে বসিয়ে দেবো। এই যে এর মানটা জাস্ট করবো কি, আমরা এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এর মান 1 নং এ বসিয়ে পাই, আমাদের কিন্তু উপবৃত্ত হয়ে গেছে। জাস্ট একটু কাজ করলাম, এর মানটা দেওয়া ছিল না, যার কারণে এই বিন্দুকে আমি দিয়ে ক্যালকুলেশন করে এর মানটা বের করে নিলাম। এখন এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের কিন্তু উপবৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ই এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসাই। তো যদি 1 নং এ বসাই, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হয়, 1 নং এ কি আছে, 1 নং এ আছে x - 1 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইকুয়াল টু দেখো এই যে ই স্কয়ার, এর মানটা কত, 1/√2। তাহলে 1/√2 এই যে স্কয়ার করলাম ইনটু x - y - 4 হোল স্কয়ার বাই হচ্ছে কত, 2। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা কাজটা যা ছিল তাই করলাম, শুধু এর মানটা বসাই দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা দেখতে পারতেছো কিনা, বা অন্য একটা খাতা দেখাই। দেখো এখানে তাহলে কি কি ছিল, এখানে ছিল আমাদের, আমরা যে ক্যালকুলেশন করি, এটাকে যে ক্যালকুলেশন করি তাহলে কি হয়, x² - 2x + 1 হয়। এটা ক্যালকুলেশন করে কি হয়, y² + 2y + 1 হয়। ওকে, এরপরে দেখো এই যে 1/√2 এই স্কয়ার আছে, তার মানে এটা হাফ হবে, এই হাফ আর এখানকার মানে 2, তাহলে এখানে হবে কি 1/4 ইনটু আমাদের আসবে কত, x - y - 4 হোল স্কয়ার। এখন জাস্ট আমরা একটা ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনটা করলে দেখো এখানে x² প্লাস y² - 2x প্লাস 2y, 1 রেখে 2 হয়, লিখলাম 2, 1/4 রাখলাম, জাস্ট এটা ক্যালকুলেশন করবো। তাহলে x² প্লাস y² প্লাস 16, তারপর লিখতে পারি কি -2xy, তারপর লিখতে পারি যে কত 8y, তারপর লিখবো কি -8x। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন মানে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, জাস্ট এটাই করছি, তাছাড়া কিছুই না। এখন এই 4টা আমি এই পাশে গুণ করে দিই, এই 4টা গুণ করে দিলে কি হয়, 4x² 4y² -8x প্লাস 8y প্লাস 8। আর আর এই পাশে যেটা থাকলো দেখো x² প্লাস y² প্লাস 16 -2xy প্লাস 8y -8x। ওকে, সবগুলোকে আমি এই পাশে নিয়ে আসি, সবগুলোকে এই পাশে নিয়ে এসে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে আমার অঙ্ক শেষ। 4x² 4y² -8x প্লাস 8y প্লাস 8 -x² -y² -16 প্লাস 2xy -8y প্লাস 8x ইকুয়াল টু 0। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম, জাস্ট কিছুই না, এখানে সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম।
এখন 4x² থেকে x² বাদ দিই, তাহলে কি থাকে? 3x² থাকে, এটা বাদ দিলে 3y² থাকে, ওকে, -8x আর +8x কেটে গেল, এটা কেটে গেল, সবই তো কেটে যাচ্ছে দেখছি। তারপর আছে কি 2xy আমি এখানে লিখে রাখলাম, এই যে 2xy এটা, আর এটা দেখো 16 থেকে যদি এটা বিয়োগ করো তাহলে -8 হয়, ইকুয়াল টু 0। সরি, দেখো বোঝানো কি, আশা করি বিষয়টা বুঝতে পারছো। সম্ভবত এটাই হবে, কারণ আমাদের যে ক্যালকুলেশন করলাম 3x² + 3y² + 2xy - 8, সরি, তার মানে আমাদের 3x² + 3y² + 2xy - 8, 0, এটাই আমাদের হচ্ছে এখানকার যেই উপবৃত্তর সমীকরণটা বের করতে বলছিল সেটা আমরা বের করলাম। এটাই আমাদের উপবৃত্তর সমীকরণ। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট যে অঙ্কটা আছে গ নম্বরটা, সেটা আমরা এখন দেখব। সেই অঙ্কটা কেমন ছিল? তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো, কঠিন না, সোজা অঙ্ক। এখন লাস্ট যে অঙ্কটা দেওয়া ছিল এরকম, গ নম্বরটা বলেছিল যে এই যে গ 2 নং অধিবৃত্তের, এই যে একটা অধিবৃত্ত দেওয়া আছে, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু আর উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আমরা এখানে কি বলতেছি, একটা হচ্ছে বলা হচ্ছে যে শীর্ষবিন্দু বের করো আর উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করো, এই দুটা জিনিস তোমাদেরকে এখানে চাওয়া হচ্ছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে অধিবৃত্তটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিই। কি দেওয়া আছে? গ নম্বর দেওয়া আছে কি 16y² - 25x² = 400, এটা দেওয়া আছে। তোমাদেরকে আমি বলছিলাম এখানে 400 রাখা যাবে না, এটা দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ এখানে 1 রাখতে হবে। এটা দিয়ে ভাগ যদি করে দিই তাহলে 16y² / 400 - 25x² / 400 = 1, 400 দিয়ে ভাগ করে দিলাম। এখন যদি তুমি ক্যালকুলেশন করো, এটাকে এটা ভাগ দিলে সম্ভবত এটা হবে, মানে 25 হবে, আর হ্যাঁ 25 হবে, কারণ এটা একে মিল, x² / 16 = 1 হবে। তো এটাকে তুমি যদি এভাবে করো, y² / 5² - x² / 4² = 1। এখন এটাকে 1 নং ইকুয়েশন দিলাম, আমরা লিখলাম যে 1 নং কে x² না, y² / b² - x² / a² = 1 এর সাথে তুলনা করে পাই। এর সাথে দেখো তুলনা করে পাই, তুলনা করে পাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কি করলাম, জাস্ট আমাদের যে অধিবৃত্তের খুবই সোজা একটা প্রশ্ন, যে অধিবৃত্তটা দেওয়া ছিল সেই অধিবৃত্তটাকে আমরা করলাম কি, বলছিলাম যে এখানে 400 রাখা যাবে না, এখানে 1 রাখতে হবে। সেই 1 রাখার জন্য আমি সবাইকে 400 দিয়ে ভাগ করে দিলাম। 400 দিয়ে ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করে এটা 25 হলো, এখন 16 হলো, = 1। এটাকে 25 কে 5² করলাম, 16 কে 4² করলাম, = 1। এখন এই 1 নং সমীকরণটাকে আমি y² / b² - x² / a² = 1 এর সাথে তুলনা করে পাই। এখানে যদি তুলনা করি তাহলে আমাদের এখানে আসে কত, b এর মানটা হয়েছে 5 আর এর মানটা হচ্ছে 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অধিবৃত্ত দুইটা সমীকরণ বা দুইটা আকৃতি, একটা এমন যে এরকম, একটা কেমন, একটা হচ্ছে x² / a² - y² / b² = 1, এটা একটা আকৃতি। আর একটা হচ্ছে y² / b² - x² / a² = 1, এই একটা আকৃতি, দুইটা আকৃতি। তো এখন এটা কোন আকৃতির ভিতর পড়ে? এটার ভিতর পড়ে, মানে এটার ভিতর পড়ে। তাই আমাদের প্রশ্ন বলছিল, এখানে কি কি প্রশ্ন বলছিল, যে উপকেন্দ্রের শীর্ষবিন্দু বের করতে হবে, শীর্ষবিন্দু বের করতে হবে, আর উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করতে হবে, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করতে হবে, শীর্ষবিন্দু এবং এটা। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে যখন আমাদের অধিবৃত্তটা এরকম আকৃতির হয়, y² / b² - x² / a² = 1 হয়, এরকম আকৃতি যদি হয়, সেক্ষেত্রে চিত্রটা কেমন হয়? সেক্ষেত্রে চিত্রটা আমি তোমাকে যদি অন্য একটা পেজে দেখাই, দেখো, যদি দুইটা জিনিস বোঝায়, যদি এরকম আকৃতির হয় অধিবৃত্তটা, তাহলে তোমরা জানো হচ্ছে অধিবৃত্তটা হচ্ছে এরকম আকৃতির হয়, এরকম এরকম আকৃতির হয়। যদি অধিবৃত্তটা এরকম আকৃতি গঠন করে, ইকুয়েশনটা যদি এরকম আকৃতি হয়, তাহলে অধিবৃত্তটা এরকম হয়।
তখন এটা হয় আর অক্ষ, এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। ওকে, তখন এর উপকেন্দ্র বা শীর্ষ তখন কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে যে শীর্ষ আছে, এই শীর্ষ সরি এখানে যে উপকেন্দ্র আছে তার স্থানাঙ্ক কিন্তু ওয়াই এর মানটা 0 হবে, আর এক্স এর মানটা কিন্তু থাকবে। সেই এক্স এর মানটা হবে কি প্লাস মাইনাস, সরি এখানে হবে কি এ ই কমা 0, আর এই পাশে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস এ ই কমা 0, এটা হবে। হ্যাঁ, আর সেটা কোন ক্ষেত্রে বললাম, সেটা বললাম হচ্ছে কি যদি হচ্ছে অধিবৃত্তটা এরকম আকৃতির হয়, সেক্ষেত্রে আমাদের চিত্রটা হবে এরকম, এবং সেক্ষেত্রে উপকেন্দ্র হবে প্লাস এ কমা 0 আর মাইনাস এ কমা 0, কারণ এই অক্ষের উপরে ওয়াই মানটা 0। বাট যখন হচ্ছে অধিবৃত্তটা এরকম আকৃতির হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, তখন কেমন হবে? তখন দেখো প্রিয় শিক্ষার্থী, তখন চিত্রটা হচ্ছে এরকম হবে, চিত্রটা হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে দেখো এটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ, এটাকে বলে আর অক্ষ, সরি এটাকে বলে আর অক্ষ, এটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। সেক্ষেত্রে দেখো এই যে এটা হবে আমাদের উপকেন্দ্র, এটা হবে উপকেন্দ্র, এটা হবে আমাদের শীর্ষ, এটা হবে আমাদের শীর্ষ। তো এই রেখার উপরে তো তুমি জানো যে এক্স এর মানটা 0, সেক্ষেত্রে এটা কি হবে, এই উপকেন্দ্রের মানটা হবে 0 কমা বিই, এটা হবে, আর এটা হবে কি 0 কমা মাইনাস বি। ওকে, এটা হবে। তাহলে শীর্ষের ক্ষেত্রে একই জিনিস, এই শীর্ষ হতে হচ্ছে এ কমা 0, এটা হচ্ছে মাইনাস এ কমা 0 হতো। এখানে এক্ষেত্রে তাহলে কি হবে, এক্ষেত্রে হবে 0 কমা বি, আর এটা হচ্ছে মাইনাস 0 মাইনাস বি। দেখো এটা হবে, তার মানে আমরা এখান থেকে একটা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 কমা 0 কমা প্লাস মাইনাস বি, আর এই ক্ষেত্রে হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0 কমা প্লাস মাইনাস বি, এটা হবে। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে উপকেন্দ্র এর স্থানাঙ্ক এবং যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে আমরা এটা বুঝাইলাম এটা এটা হবে। তাহলে এখানে ই প্রয়োজন হবে, ই তো আমাদের নাই, বি তো বের করে নিয়েছি বাট ই তো নেই, তাহলে আমরা এখান থেকে ইটা বের করে নিই। তাহলে ইটা বের করি, তাহলে ই সমান আমরা কি লিখবো, ই সমান আমরা লিখতে পারি কি রুট 1 প্লাস এ স্কোয়ার বাই হচ্ছে কি বি স্কোয়ার, এই সূত্র থেকে আমরা বের করে নেব। তো এখন দেখো 1 প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে 16, আর বি স্কোয়ার মানে হচ্ছে 25, 25 আর 16 হচ্ছে 41 হয়, তার মানে রুট 41 বাই হচ্ছে 5, এটা আমাদের এখানকার ই এর মানটা। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা ই এর মানটা বের করে নিলাম। তা আমরা যেহেতু ওখানে সূত্রটা দেখায় আসলাম, তো সেক্ষেত্রে জাস্ট আমি এখানে লিখে দেব যে শীর্ষ বিন্দু 0 কমা প্লাস মাইনাস বি, এটা তোমাদেরকে বিষয়টাও দেখালাম। 0 কমা প্লাস মাইনাস বির মানটা দেখো 5, তাই এটাকে 5 বসাই দিলাম, এটা একটা অ্যান্সার। ওকে, এখন আমরা যেটা দেখাবো যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, আমাদের এটাই চেয়েছিল। এবার দেখাবো উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক যেটা আসবে সেটা হচ্ছে 0 কমা প্লাস মাইনাস বিই, এখানে শুধুটা বিই আসবে। তো দেখো এই যে 0 কমা প্লাস মাইনাস বির মানটা দেখলাম হচ্ছে কত 5, আর ইর মানটা যেটা দেখলাম রুট 41 বাই 5। তো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এই 5 এই 5 কোড চলে যায়, থাকে হচ্ছে 0 কমা প্লাস মাইনাস রুট 41, এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীদের এখানে যে প্রশ্নটা বলা হয়েছিল যে তোমার একটা শীর্ষবিন্দু বের করো আর এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো, সেই দুটো আমরা বের করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এবং এটা ইনশাল্লাহ ভুল হবে না সেই আশা করতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তো আজকের এই যে একটা নটরডেম কলেজের একটা প্রশ্ন সলভ করলাম। আমার মনে হয় এটা আর করানো লাগবে না, মানে এই কৌণিক অধ্যায়টা তোমরা যদি একটু ভালো বুঝে থাকো, একটু বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলো পারবা। তাই সামনের দিন দেখি অন্য একটা অধ্যায় তোমাদেরকে আমি রিভিশন দেবো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, তোমরা লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।